কাশী বিশ্বনাথ মন্দিরের ঘণ্টার পবিত্র ধ্বনির মাঝে বারাণসীর এক সরু ও স্যাঁতসেঁতে গুলিতে রমাকান্ত শর্মা তার পুরনো সেলাই মেশিনের উপর ঝুঁকে কাজ করছিলেন। হলুদ বাল্বের মিটমিটে আলো এসে পড়ছিল তার বলিরেখায় ভরা মুখটার ওপর, যেখানে বছরের পর বছর ধরে করা সংগ্রামের ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল। তার কাঁপা কাঁপা হাতগুলো রেশমের এক চমৎকার কাপড়ের ওপর সোনালি সুতো দিয়ে এমব্রয়ডারি করছিল। মেশিনের প্রতিটি ফোঁড় যেন তার হৃৎস্পন্দনের সাথে মিলেমিশে একমাত্র মেয়ে অনন্যার প্রতি তার অসীম ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলছিল। হঠাৎই প্রচণ্ড কাশির একটা দমক এলো, যাতে রমাকান্তের দুর্বল শরীরটা বুড়িভাবে কেঁপে উঠল, আর তার বুকে তীক্ষ্ণ ব্যথা শুরু হলো। তিনি তাড়াতাড়ি করে একটা পুরনো সুতির কাপড় নিজের মুখের উপর চেপে ধরলেন, যাতে পবিত্র এই রেশমি কাপড়ে কোনো দাগ না লেগে যায়। মেশিনের ছুঁচটা হঠাৎ করেই তার আঙুলে বিঁধে গেল, কিন্তু তিনি সেই ব্যথার তোয়াক্কাই করলেন না। এই লাল ওড়নাটা ছিল তার মেয়ের বিবাহ বার্ষিকীর উপহার। তিনি এটা নিয়ে মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, যেখানে তার মেয়ে এখন এক বিশাল ও বিখ্যাত কোম্পানির মালকিন। রমাকান্তের ঝাপসা চোখের সামনে অতীতের ওই যন্ত্রণাদায়ক দৃশ্যগুলো ভেসে উঠতে লাগল, যখন তিনি অনন্যার পড়াশোনার জন্য নিজের সব কিছু বাজি রেখেছিলেন। তার মনে পড়ে গেল কিভাবে মেয়ের স্কুলের ফি জোগাড় করতে তিনি কতবার হাসপাতালে গিয়ে নিজের রক্ত বিক্রি করেছিলেন, কত রাত যে তিনি শুধু জল খেয়ে কাটিয়েছেন যাতে অনন্যা পেট ভরে খেতে পায়, আর তাকে যেন অভুক্ত অবস্থায় ঘুমোতে না হয়। ক্ষুধা আর ক্লান্তিতে তার নিজের শরীরটা ভেঙে পড়ছিল, কিন্তু মেয়ের ওই হাসিটুকু তাকে সব কষ্ট সহ্য করার শক্তি যোগাত। অনন্যা যখন শহরের সবচেয়ে বড় কলেজে ভর্তির সুযোগ পেল, তখন রমাকান্ত তার পৈতৃক জমির সেই ছোট্ট টুকরোটাও বিক্রি করে দিলেন, যা ছিল তার পূর্বপুরুষদের একমাত্র স্মৃতিচিহ্ন। গ্রামের লোকেরা তাকে পাগল বলেছিল, কিন্তু তার বিশ্বাস ছিল শিক্ষাই হল সবচেয়ে বড় সম্পদ। তিনি নিজে ছেঁড়া কাপড় পরে কনকনে ঠান্ডায় কাঁপতেন, কিন্তু নিজের মেয়ের জন্য সবসময় নতুন আর গরম পোশাক কিনেছেন। তার ঝরানো প্রতিটি চোখের জল, প্রতিটি ঘামের ফোঁটা ছিল কেবল তার মেয়ের সোনালী ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য। বারাণসীর সেই সরু ও আধ্যাত্মিক গলিগুলো থেকে বহু দূরে স্বপ্নের শহর মুম্বাইয়ে জীবন এক সম্পূর্ণ ভিন্ন ছন্দে স্পন্দিত হচ্ছিল। আকাশচুম্বী অট্টালিকাগুলোর মাঝে এক জাঁকজমকপূর্ণ কাঁচের টাওয়ারের একেবারে ওপরের তলায় ছিল অনন্যার বিলাসবহুল অফিস। বাইরের দৃশ্যটা যতটা জমকালো ছিল, ভেতরের পরিবেশটা ছিল ঠিক ততটাই শীতল আর কৃত্রিম। একসময় বাবার সাধারণ সেই ছোট্ট ঘরে হেসে খেলে বেড়ানো অনন্যা আজ এক কঠোর ও উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী নারীতে পরিণত হয়েছিল, যার কাছে এখন সাফল্য আর টাকা পয়সাই হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনন্যা সিংহানিয়া, যে এখন এক বিশাল ফ্যাশন টেক কোম্পানির সিইও, সে তার দামি ইতালিয়ান লেদারের চেয়ারে বসে কিছু নথিপত্রে সই করছিল। তার পরনে ছিল এক নামি দামি ডিজাইনারের স্যুট, এবং গলায় চকচক করতে থাকা হিলের হারটি তার নতুন সামাজিক মর্যাদার সাক্ষ্য দিচ্ছিল। তার চেহারায় সেই পুরনো নিষ্পাপ ভাবটা আর অবশিষ্ট ছিল না। তার জায়গা দখল করেছিল এক অদ্ভুত অহংকার আর ক্ষমতার প্রবল লোভ। সে সেই সব মানুষকে খুব নিচু নজরে দেখত যারা তার মতো ধনী আর সফল হতে পারেনি। তার স্বামী বিক্রম সিংহানিয়া ছিল মুম্বাইয়ের এক অত্যন্ত বড় ও প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের একমাত্র উত্তরাধিকারী। বিক্রম দেখতে ভীষণ আকর্ষণীয় ছিল, কিন্তু তার হৃদয়টা ছিল পুরোপুরি পাথরের তৈরি। সে সমাজকে কেবল দুটো শ্রেণীতে ভাগ করে দেখত। ধনী, যারা রাজত্ব করার জন্য জন্মে নিয়েছে, আর গরিব, যারা কেবল তাদের সেবা করার জন্যই আছে। বিক্রম অনন্যাকে বিয়ে করেছিল কেবল এই কারণে যে তার কোম্পানি খুব দ্রুত মুনাফা অর্জন করছিল, এবং সে অনন্যার ব্যবসার ওপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে চেয়েছিল। অনন্যা বিক্রম এবং তার পরিবারের কাছে নিজের অতীতের সত্যটা সবসময় লুকিয়ে রেখেছিল। সে তাদের বলেছিল যে তার বাবা মা অনেক আগেই এক দুর্ঘটনায় মারা গেছেন, এবং সে একজন অনাথ, যে নিজের পরিশ্রমেই আজ এই জায়গায় পৌঁছেছে। নিজের সেই গরিব আর অশিক্ষিত বাবার পরিচয় দিতে তার খুব লজ্জা লাগত। তার ভয় ছিল যে সিংহানিয়া পরিবার যদি তার নিচু শ্রেণীর ব্যাকগ্রাউন্ডের কথা জানতে পারে, তবে তারা তাকে তাদের ওই অভিজাত সমাজ থেকে বের করে দেবে, এবং তার সমস্ত মানসম্মান নিমেষে ধুলোয় মিশে যাবে। মোহের এই সোনালি জাল অনন্যার চোখে এমন একটা পর্দা ফেলে দিয়েছিল যে সে নিজের ধর্ম এবং কর্ম দুটোই সম্পূর্ণ ভুলে গিয়েছিল।
সে ভুলেই গিয়েছিল যে আজ যেই পোশাকগুলো পরে সে এত অহংকার করছে সেগুলো তার বাবার রক্তজল করা ঘামের রোজগার দিয়ে কেনা হয়েছিল। পার্টি, মদ, দামি শখ আর মিথ্যে বন্ধুদের দুনিয়াটা তার ভেতরের সমস্ত মানবতাকে ধীরে ধীরে শেষ করে দিয়েছিল। তার মনে হতো টাকা দিয়ে পৃথিবীর সব সুখ কেনা যায়, আর গরিব মানুষেরা কেবল নিজেদের ভাগ্যের দোষ দিয়ে কাঁদে। ওদিকে বারাণসীতে রাতের দ্বিতীয় প্রহরে রমাকান্ত অবশেষে তার এমব্রয়ডারির কাজটা শেষ করলেন। রেশমের ওই লাল ওড়নাটার উপর সোনালি সুতো দিয়ে বোনা নকশাগুলো এক অদ্ভুত মায়া ছড়াচ্ছিল। তিনি ওড়নাটাতে খুব আদরে চুমু খেলেন আর নিজের চোখে ঠেকালেন। যেন তিনি তার মেয়ের কপালেই চুম্বন করছেন। তার মনে কেবল একটাই কল্পনা ঘুরপাক খাচ্ছিল, যে অনন্যা যখন এই সুন্দর উপহারটা দেখবে তখন সে খুশিতে লাফিয়ে উঠবে আর তার বৃদ্ধ বাবাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরবে। এই কথা ভেবে তার চোখ দুটো জলে ভরে উঠল। রমাকান্ত তার একটা ছোট্ট আর পুরনো টিনের বাক্স বের করলেন এবং তার মধ্যে সেই অমূল্য ওড়নাটা খুব সাবধানে রেখে দিলেন। তিনি তার সবচেয়ে পরিষ্কার ধুতি আর কুর্তাটা বের করলেন, যা তিনি বহু বছর ধরে কোনো এক বিশেষ অনুষ্ঠানের জন্যই জমিয়ে রেখেছিলেন। যদিও কাপড়গুলো বেশ পুরনো এবং কিছু কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছিল, তবুও তিনি সেগুলোকে খুব ভালোভাবে ইস্ত্রি করেছিলেন। তিনি নিজের মেয়ের ওই ধনী শ্বশুরবাড়ির লোকেদের সামনে কোনোভাবেই নিজেকে খারাপভাবে উপস্থাপন করতে চাননি, তাই তিনি নিজের দিক থেকে সবচেয়ে ভালো প্রস্তুতিই নিচ্ছিলেন। সকালের সূর্য ওঠার ঠিক আগে রমাকান্ত তার ছোট্ট ঘরের মন্দিরে ভগবান শিবের সামনে হাত জোড় করে দাঁড়ালেন। তিনি বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করলেন যেন তার মেয়ে সারা জীবনেও স্ত্রী থাকে, তার জীবনে যেন অফুরন্ত সুখ আসে, আর তাকে যেন কখনো কোনো দুঃখের মুখোমুখি না হতে হয়। ভগবানের সামনে মাথা নত করার সময় তিনি এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছিলেন, কিন্তু মেয়ের সাথে দেখা হওয়ার আনন্দটা সেই ভয়ের চেয়ে অনেক বেশি জোরালো ছিল। তিনি তার পুরনো ছাতাটা তুলে নিলেন এবং রেলওয়ে স্টেশনের দিকে পায়ে হেঁটেই নিজের যাত্রা শুরু করলেন। ঠিক সেই সময় মুম্বাইয়ে অনন্যা তার বিবাহবার্ষিকীর জাঁকজমকপূর্ণ পার্টির প্রস্তুতির তদারকি করছিল। সে শহরের সবচেয়ে দামি হোটেল থেকে সেরা খাবারের অর্ডার দিয়েছিল এবং ফ্রান্স থেকে বিশেষ করে শ্যাম্পেন আনানো হয়েছিল। ঘরের সাজসজ্জায় লাখ লাখ টাকা জলের মতো বইয়ে দেওয়া হয়েছিল। সে চাইত মুম্বাইয়ের পুরো অভিজাত সমাজ যেন এই নিয়ে আলোচনা করে যে সিংঘানিয়া পরিবারের বৌমা কত চমৎকার একটা পার্টি দিয়েছে। তার মাথায় কেবল লোক দেখানো আর নিজের মিথ্যে অহংকার বজায় রাখার চিন্তাই ঘুরপাক খাচ্ছিল। বিক্রম নিজের হাতে মদের একটা ক্রিস্টাল গ্লাস নিয়ে অনন্যার কাছে এলো এবং তার কোমরে হাত রেখে বলল, আজ রাতের পার্টিতে শহরের সব বড় বড় রাজনীতিবিদ আর শিল্পপতিরা আসতে চলেছে। খেয়াল রেখো যেন সবকিছু একেবারে নিখুঁত হয়। আমি কোনো ধরনের ভুল বা নিচু মানের কাজ বরদাস্ত করব না। অনন্যা একটা মেকি হাসির সাথে মাথা নাড়ল। সে তার স্বামীকে ভয়ও পেত, কিন্তু ধন সম্পদের চমক তাকে এই দম বন্ধ করা সম্পর্কের মধ্যে টিকে থাকতে পুরোপুরি বাধ্য করেছিল। মুম্বাইগামী এক ধীর গতির প্যাসেঞ্জার ট্রেনের জেনারেল কামরায় রমাকান্ত মানুষের ভিড়ের মাঝে একেবারে পিষ্ট হচ্ছিলেন। সেখানে না ছিল ঠিকমতো বসার জায়গা আর না ছিল শ্বাস নেওয়ার মতো হাওয়া, কিন্তু এসব শারীরিক কষ্টের কোনো প্রভাবই তার মনের ওপর পড়ছিল না। তার চোখে কেবলই ভেসে উঠছিল নিজের মেয়ের সেই হাসি মুখটা, যখন সে ছোট্ট ছিল আর বাবার কাঁধে চেপে পুরো গ্রাম ঘুরে বেড়াত। ভালোবাসায় ভরা সেই অতীতটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র সম্বল। ট্রেনের ওই কামরাটায় অনেক গরিব শ্রমিক বসেছিল, যারা নিজের পরিবারের পেট চালানোর তাগিদে বড় শহরে পাড়ি দিচ্ছিল। রমাকান্ত নিজের ভাগের শুকনো খাবারটুকু একটা ক্ষুধার্ত বাচ্চার সাথে ভাগ করে নিলেন। তার মনে আজও সেই একই দয়া আর করুণা বজায় ছিল, যা ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি। তিনি জানতেন না যে তিনি যে শহরের দিকে এগিয়ে যাচ্ছেন সেখানে দয়া বা করুণার মতো শব্দগুলোর কোনো মূল্যই নেই। সেখানে প্রতিটি সম্পর্ককে কেবল লাভ আর লোকসানের দাড়িপাল্লায় মাপা হয়। আবেগের সেখানে কানাকড়িও দাম নেই। মুম্বাইতে অনন্যা তার বিলাসবহুল বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দামি আর ডিজাইনার পোশাকগুলো দেখছিল। সে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো, যেখানে দূরে বস্তির এক বিশাল এলাকা চোখে পড়ছিল। সে প্রচণ্ড ঘৃণায় নিজের নাক কুঁচকে ফেলল। সে প্রায়ই তার বন্ধুদের বলতো যে এই গরিব লোকেরা কেবল শহরের সৌন্দর্য নষ্ট করে আর এদেরকে শহর থেকে বের করে দেওয়া উচিত।
সে পুরোপুরি ভুলেই গিয়েছিল যে কয়েক বছর আগে পর্যন্ত সে নিজেও ওই একই দারিদ্র্য আর অভাবের একটা অংশ ছিল। সময়ের চাকা নিজের গতিতে ঘুরে চলেছিল, আর কর্মের নিয়ম নিজের কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। একদিকে ছিল এমন এক বাবা যে তার নিঃস্বার্থ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে নিজের মেয়ের আনন্দে সামিল হওয়ার জন্য মাইলের পর মাইল পথ পাড়ি দিচ্ছিল। অন্যদিকে ছিল এমন এক মেয়ে যে তার মিথ্যে অহংকার, দম্ভ আর মোহের নেশায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে নিজের পতনের কোনো পূর্বাভাসই সে পাচ্ছিল না। দুজনের দুনিয়া খুব শিগগিরই একে অপরের সাথে ধাক্কা খেতে চলেছিল, এবং তার পরিণতি হতে চলেছিল এক ভয়াবহ ধ্বংস। দুদিনের লম্বা আর ক্লান্তিকর যাত্রার পর অবশেষে ট্রেনটা এসে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে দাঁড়াল। স্টেশনের সেই বিশাল আর জমকালো ইমারত দেখে রমাকান্ত পুরোপুরি তাজ্জব বনে গেলেন। তার চারপাশের বিশাল জনসমুদ্র পিঁপড়ের মতো দ্রুত এদিক ওদিক ছোটাছুটি করছিল। প্রত্যেকেই এত তাড়াহুড়োই ছিল যে কারোর কাছেই অন্যের দিকে ফিরে তাকানোর মতো সময়টুকু ছিল না। তিনি তার টিনের বাক্সটাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলেন, যেন সেটা পৃথিবীর সবচেয়ে দামি আর অমূল্য কোনো বস্তু। মহানগরের চোখ ধাঁধানো আলো আর যানবাহনের এক নাগাড়ে হওয়া কোলাহল তার ওই বৃদ্ধ মস্তিষ্কটাকে যেন একেবারে শূন্য করে দিয়েছিল। তিনি পকেট থেকে একটা দুমড়ানো মোচড়ানো পুরনো কাগজ বের করলেন, যাতে অনন্যার বাড়ির পুরো ঠাকাটা লেখা ছিল। তিনি অনেককে ওই ঠিকানাটা জিজ্ঞেস করার চেষ্টা করলেন, কিন্তু কেউই তার কথায় কান দিল না। কিছু লোক তো তার ওই ছেঁড়া পুরনো কাপড় দেখে তাকে ভিখারি ভেবে বসল এবং বুড়িভাবে ধমক দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। মুম্বাইয়ের এই অসংবেদনশীলতা তার নরম হৃদয়টাকে ভেতর পর্যন্ত গভীরভাবে আঘাত করল। রমাকান্তের এই সফরটা কেবল দুটো শহরের মাঝের দূরত্ব ছিল না, বরং এটা ছিল ধর্ম আর মোহের মাঝের এক বিশাল লড়াই। তার ভেতরে সেই পবিত্রতাটুকু ছিল যা গঙ্গার ঘাটগুলোতে যুগ যুগ ধরে বয়ে আসছে। কিন্তু অনন্যা যে দুনিয়ায় বাস করত সেটা ছিল পুরোপুরি কাঁচ আর কংক্রিটের এমন এক নিষ্ঠুর জঙ্গল, যেখানে মানবতা অনেক আগেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এখানে সম্পর্কের কানা কড়িও দাম ছিল না, কেবল ব্যাংক ব্যালেন্স আর সামাজিক মর্যাদাকেই ভগবানের মতো পুজো করা হতো। বাকি সব কিছুই ছিল মিথ্যে আর অর্থহীন। অনেকটা সময় এদিক ওদিক ঘোরার পর আর অনেক মানুষের ধমক খাওয়ার পর অবশেষে এক দয়ালু ট্যাক্সি চালক তাকে নিজের গাড়িতে বসিয়ে নিল। ট্যাক্সি চালক যখন সেই বিলাসবহুল এলাকার ঠিকানাটা দেখল, তখন সেও কিছুটা অবাক হয়ে গেল যে এই গরিব চেহারার বৃদ্ধ লোকটা এত বড় আর দামি এলাকায় কেন যাচ্ছে। রমাকান্ত জানলা দিয়ে বাইরের মুম্বাইয়ের আকাশ ছোঁয়া অট্টালিকাগুলোকে বিস্ময়ের চোখে দেখছিলেন। তিনি ভাবছিলেন যে তার সেই ছোট্ট পুতুল মেয়েটা নিজের পরিশ্রমে কত বড় আর জাঁকজমকপূর্ণ একটা দুনিয়া তৈরি করে ফেলেছে। এই কথা ভেবে তিনি একটু হাসলেন। ট্যাক্সিটা যত ওই অভিজাত এলাকার দিকে এগোচ্ছিল, রাস্তাগুলো যেন তত বেশি চওড়া আর পরিষ্কার হতে শুরু করেছিল। আশেপাশে দামি বিদেশি গাড়িগুলো ছুটে চলছিল, আর চোখে পড়ছিল প্যাল্লায় সব বাংলো। শেষে ট্যাক্সিটা একটা বিশাল বড় লোহার গেটওয়ালা বাংলোর সামনে গিয়ে থামল। গেটের বাইরে অস্ত্রধারী নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়েছিল, আর ভেতর থেকে আসছিল তীব্র মিউজিকের আওয়াজ। রমাকান্তের বুকটা ধরফর করতে শুরু করল। তিনি তার সারা জীবনের জমানো পুঁজি থেকে কিছু টাকা বের করে ট্যাক্সি চালককে দিলেন, আর ধীরে ধীরে নিচে নেমে এলেন। তিনি ওই বিশাল বাংলোটার বাইরে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিলেন। তার ওই ছেঁড়া জুতোজোড়া সেই পরিষ্কার আর চকচকে রাস্তার উপর বড় অদ্ভুত আর বেমানান লাগছিল। তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন, আর নিজের কাপা হাত দিয়ে ধুতিটা একটু গুছিয়ে নিলেন। টিনের ওই বাক্সের ওজনটা এখন তার কাছে বড্ড ভারী বলে মনে হতে লাগল। তিনি জানতেন না যে দরজাটা তিনি পার হতে চলেছেন সেটা তার জন্য স্বর্গের কোনো রাস্তা নয়, বরং নরকের এমন এক দরজা যা তার আত্মাকে পুরোপুরি ক্ষতবিক্ষত করে দেবে। ভেতরে পার্টি তখন একেবারে জমে উঠেছে, আর অনন্যা তার মিথ্যে বন্ধুদের মাঝে নিজের সাফল্যের মিথ্যে গল্প শোনাতে পুরোপুরি মগ্ন ছিল। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে নিজের যে অতীতটাকে সে চিরদিনের মতো কবর দিয়ে এসেছিল, আজ রাতে সেটাই তার দরজায় কড়া নাড়তে চলে এসেছে। ভাগ্যের চাকা ততক্ষণে ঘুরে দিয়েছিল, আর সেই রাতে যা কিছুই ঘটতে চলেছিল তা অনন্যার এই আস্ত বিলাসবহুল আর মিথ্যে দুনিয়াটাকে চিরকালের জন্য পুরোপুরি ধ্বংস করে দিতে আসছিল। রমাকান্ত সিংহানিয়া পরিবারের সেই বিশাল লোহার গেটের সামনে দাঁড়িয়েছিলেন, যা কোনো অভেদ্য দুর্গের মতো দেখাচ্ছিল। তার ওই পুরনো ধুতি আর ময়লা কুর্তাটা সেখানে দাঁড়িয়ে থাকা চকচকে লাক্সারি গাড়িগুলোর মাঝে একটা কদর্য রসিকতার মতো মনে হচ্ছিল। গেটে মোতায়েন থাকা দুজন তাগড়াই নিরাপত্তারক্ষী তাকে অত্যন্ত অবজ্ঞার দৃষ্টিতে দেখল।
এক রক্ষী নিজের বন্দুকটা শক্ত করে ধরে রুক্ষ স্বরে জিজ্ঞেস করল যে ওই ভিখারিটা সেখানে কি করছে। রামাকান্ত নিজের কাপা হাত দিয়ে সেই পুরনো কাগজটা দেখালেন, যার উপর তার মেয়ের ঠিকানাটা লেখা ছিল। রক্ষীটা ওই দুমড়ানো কাগজটা দেখে জোরে অট্টহাসি হেসে উঠল এবং ওটাকে ছুঁড়ে ফেলে দিল। সে রামাকান্তকে ধাক্কা দিয়ে বলল যে এটা শহরের সবচেয়ে ধনী লোকের বাড়ি, আর এখানে এরকম ভিখারিদের কোনো জায়গা নেই। রামাকান্ত মাটিতে পড়ে যেতে যেতেও কোনো ক্রমে নিজেকে সামলে নিলেন, কিন্তু তার ওই টিনের বাক্সটাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলেন। তার মনে কেবল একটাই ভাবনা আসছিল, যে বোধহয় এই রক্ষীর কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে ভেতরে যেই পার্টির মালকিন রয়েছে সেই অনন্যা তার মেয়ে। তার এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত রক্ষী সজোরে হাসতে শুরু করল। তাদের মনে হলো যে এই বৃদ্ধ লোকটা বোধহয় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এত বড় আর নামিদামি একজন সিইওর বাবা এমন গরিব আর হতদরিদ্র কিভাবে হতে পারে? ঠিক তখনই সেখানে কেটারিংয়ের একটা ট্রাক ভেতরে ঢোকার জন্য দাঁড়াল। নিরাপত্তা রক্ষীদের মনোযোগ ওই ট্রাকটা তল্লাশি করার দিকে ঘুরে গেল। এই সুযোগের সদ্ব্যবহার করে রামাকান্ত চুপি সারে চাকরদের যাতায়াতের পেছনের দরজা দিয়ে ওই জাঁকজমকপূর্ণ বিশাল প্রাসাদের ভেতরে ঢুকে পড়লেন। তার বুকটা তখন প্রবল বেগে ধরফর করছিল। প্রাসাদের ভেতরের দৃশ্যটা কোনো মায়াবী স্বর্গের চেয়ে কম কিছু ছিল না। ইতালিয়ান মার্বেলের মেঝের উপর দিয়ে হাঁটার সময় রামাকান্তের মনে হচ্ছিল যেন তিনি কাঁচের কোনো প্রাসাদে এসে পড়েছেন। বিশাল সেই হলে ক্রিস্টালের বড় বড় ঝাড়বাতি ঝুলছিল, যেগুলোর আলোয় গোটা ঘরটা ঝলমল করছিল। বাতাসে বিদেশি পারফিউম আর দামি সব খাবারের সুবাস ভাসছিল। চারদিকে দামি স্যুট আর ডিজাইনার শাড়িতে সাজা মানুষেরা হাতে মদের গ্লাস নিয়ে হাসাহাসি আর গল্পগুজব করছিল। এই দুনিয়াটা রমাকান্তের কাছে একেবারে অচেনা আর ভীষণ ভীতিকর ঠেকছিল। নিজের ওই ছেঁড়া জুতো আর ময়লা পোশাকে রমাকান্তকে ওই চকচকে ভিড়ের মাঝে একেবারে অচ্ছুতদের মতো লাগছিল। যে অতিথি তাকে দেখছিল সে গভীর ঘৃণা আর অবজ্ঞায় নিজের মুখটা ফিরিয়ে নিচ্ছিল। কয়েকজন মহিলা তাদের রেশমি শাড়িগুলোকে তার কাছ থেকে দূরে টেনে নিচ্ছিল, যেন রমাকান্তের ছোঁয়া লাগলেই তাদের অস্তিত্ব ময়লা হয়ে যাবে। মানুষের কানাঘুষো আর তিরস্কারে ভরা নজর রমাকান্তের আত্মাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। কিন্তু একজন বাবার হৃদয় এই সমস্ত অপমান সহ্য করেও কেবল তার মেয়ের এক ঝলক দেখার জন্য আকুল হয়ে উঠেছিল। তিনি নিজের ঝাপসা চোখে ওই বিশাল হলঘরটার ভেতর তার সেই ছোট্ট পুতুল মেয়েটাকে খুঁজতে লাগলেন। তার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছিল যখন অনন্যা মেলার ভিড়ে হারিয়ে গিয়েছিল আর তিনি পাগলের মতো তাকে খুঁজছিলেন। আজও তিনি ঠিক সেভাবেই ওই ভিড়ের মাঝে নিজের মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছিলেন। কিন্তু এই মেলাটা সেই সহজ সরল গ্রামবাসীদের ছিল না, বরং এটা ছিল টাকার নেশায় চুর হয়ে থাকা কুমিরদের মেলা। তিনি প্রতিটি সুন্দর চেহারার মাঝেই নিজের সেই নিষ্পাপ মুখটা খোঁজার চেষ্টা করছিলেন, কিন্তু প্রতিবারই তাকে হতাশ হতে হচ্ছিল। হঠাৎই তার নজর গিয়ে পড়ল হলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ভীষণ সুন্দরী এবং আত্মবিশ্বাসে ভরপুর এক মহিলার ওপর। তার পরনে ছিল লাল রঙের এক অত্যন্ত দামি ডিজাইনার গাউন আর গলায় চকচক করছিল হীরার এক হার। সে ইংরেজিতে কয়েকজনের সাথে কথা বলতে বলতে জোরে জোরে হাসছিল। রমাকান্তের পা দুটো সেখানেই থমকে গেল। তার বুকে ধুকপুকানি বেড়ে গেল। এ তো সেই হাসি যা দেখার জন্য তিনি নিজের গোটা জীবনটা কুরবান করে দিয়েছিলেন। সে অন্য কেউ নয়, বরং তারই নিজের মেয়ে অনন্যা ছিল। রমাকান্তের চোখ দিয়ে জলের ধারা বইতে শুরু করল। তার ঠোঁট দুটো কাঁপতে লাগল, আর তিনি তার মেয়ের নাম ধরে ডাকতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। কত বছর ধরে তিনি নিজের মেয়েকে কেবল একটা ছবির মাঝেই দেখেছেন, আর আজ সে তার সামনে একেবারে সশরীরে দাঁড়িয়ে আছে, ঠিক যেন কোনো মহারানীর মতো। গর্বে তার বুকটা চওড়া হয়ে গেল। তিনি ভুলেই গেলেন যে তিনি এখন কী অবস্থায় আছেন আর তার চারপাশে কত প্রভাবশালী মানুষেরা দাঁড়িয়ে আছে। তিনি শুধু দৌড়ে গিয়ে নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরতে চাইছিলেন। ঠিক তখনই সেখানে বিক্রম সিংহালিয়া চলে এলো। তার পরনে ছিল দামি কালো স্যুট, আর তার চেহারায় এক নিষ্ঠুর দম্ভ ফুটে উঠছিল। বিক্রম অনন্যার কোমরে হাত রেখে তাকে কোনো এক বড় মন্ত্রীর সাথে আলাপ করাতে শুরু করল। রমাকান্ত নিজের মেয়ের স্বামীকে এই প্রথমবার দেখলেন। তার মনে হল যে এই ছেলেটি তার জামাই, যে নিশ্চয়ই খুব ভালো আর সৎ একজন মানুষ হবে। শেষমেশ তো তার মেয়ে নিজের পছন্দেই বিয়েটা করেছে।
রমাকান্তের মনটা তার জামাইকে আশীর্বাদ করার জন্য পুরোপুরি আনচান করে উঠল। রমাকান্ত তার টিনের বাক্সটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং ধীরে ধীরে ওই ভিড় ঠেলে অনন্যার দিকে এগোতে লাগলেন। তার পা দুটো টলমল করছিল, আর ওই ছেঁড়া জুতোর আওয়াজটা সেই শান্ত আর সভ্য পরিবেশের মধ্যে বড্ড অদ্ভুত শোনাচ্ছিল। শ্যাম্পেনের গ্লাস নিয়ে যাওয়া এক ওয়েটার ভুলবশত রমাকান্তের সাথে ধাক্কা খেয়ে বসল। কয়েকটা গ্লাস মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল, আর শ্যাম্পেনের কয়েক ফোঁটা এক ধনী মহিলার দামি ড্রেসের উপর ছিটকে পড়ল। হঠাৎ করেই গোটা হলঘরে এক ভীতিকর নিস্তব্ধতা নেমে এলো। মিউজিক থেমে গেল, আর সেখানে উপস্থিত সমস্ত মানুষের নজর গিয়ে পড়ল সেই জায়গাটায় যেখানে রমাকান্ত ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। ওই ধনী মহিলা রাগে চিৎকার করতে শুরু করল এবং রমাকান্তকে অকথ্য গালাগালি করতে লাগল। সে চেঁচিয়ে বলল, এই নোংরা আর দুর্গন্ধযুক্ত ভিখারিটাকে ভেতরে কে ঢুকতে দিয়েছে? রমাকান্ত ভয়ে কাঁপতে লাগলেন এবং হাতজোড় করে ওই মহিলার কাছে বারবার ক্ষমা চাইতে শুরু করলেন। তার চোখে জল ছিল, আর তাকে অত্যন্ত করুণ দেখাচ্ছিল। তার গোটা অস্তিত্বটা ওই বিলাসবহুল হলে চরম অপমানের শিকার হচ্ছিল। ওই হইচই শুনে অনন্যা আর বিক্রমও সেদিকে ঘুরে তাকাল। যেইমাত্র অনন্যার নজর ওই বৃদ্ধ ছেঁড়া কাপড় পরা আর কাঁপতে থাকা লোকটার ওপর পড়ল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার হাত থেকে মদের গ্লাসটা খসে পড়ে মেঝেতে আছড়ে পড়ল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে নিজের বাবাকে ওই ময়লা পোশাকে আর সেই চেনা টিনের বাক্সটা হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখছিল। তার নিজের চোখের উপর একটুও বিশ্বাস হচ্ছিল না যে তার জীবনের সবচেয়ে বড় ভয়টা আজ এভাবে তার সামনে এসে দাঁড়িয়েছে। অনন্যার মাথার ভেতর এক ভয়ানক ঝড় উঠতে শুরু করল। তার সেই কালো অতীত, যেটাকে সে এই ধনী মানুষদের আর নিজের স্বামীর কাছ থেকে এত চালাকি করে লুকিয়ে রেখেছিল, আজ সেটা পুরোপুরি ফাঁস হয়ে যাওয়ার দ্বার প্রান্তে চলে এসেছিল। তার মনে হল যে এখন যদি বিক্রম আর এই অতিথিরা জানতে পারে যে এই রাস্তার ভিখারিটা তারই বাবা, তাহলে তার সিইওর চেয়ার, তার সম্মান আর তার এই জাঁকজমকপূর্ণ সাম্রাজ্য চোখের পলকে ভেঙে পড়বে। মোহের প্রবল লোভ তার ভেতরের মেয়ের স্নেহমমতাকে পুরোপুরি পিষে ফেলেছিল। অন্যদিকে রমাকান্ত যেইমাত্র নিজের মেয়ের চোখের দিকে তাকালেন, তার চেহারায় এক অত্যন্ত মিষ্টি আর নিষ্পাপ হাসি ফুটে উঠল। তিনি সেই ভয়ানক অপমান আর ভয়কে পুরোপুরি ভুলে গেলেন। তিনি তার কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে অত্যন্ত ধীর অথচ ভালোবাসায় মাখানো গলায় ডাকলেন, মা রে, আমার মা। যদিও তার সেই কণ্ঠস্বর ওই বিশাল হলে খুব একটা স্পষ্ট শোনা যাচ্ছিল না, কিন্তু অনন্যার কানে সে আওয়াজটা হাতুড়ির ঘাড় মতো গিয়ে বাজল। সে ভয়ে এক কদম পিছিয়ে গেল, যেন কোনো ভূত দেখে ফেলেছে। বিক্রম অত্যন্ত ঘৃণা আর অবজ্ঞার দৃষ্টিতে রমাকান্তের দিকে তাকাল। সে তার রক্ষীদের জোরে আওয়াজ দিয়ে ডাকল। তার গলার স্বরে এত রাগ আর অহংকার ছিল যে গোটা হলঘরটা গমগম করে উঠল। সে চেঁচিয়ে বলল, এই নোংরা জানোয়ারটাকে এক্ষুনি এই বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দে, আর একে এমন মার দিবি যাতে দ্বিতীয়বার আর এই এলাকায় ওর ছায়াও দেখা না যায়। বিক্রমের কথাগুলো রমাকান্তের বুকে কোনো বিষাক্ত তীরের মতো বিঁধছিল। তিনি বুঝতেই পারছিলেন না যে তার জামাই তার সাথে এমন ব্যবহার কেন করছে। রক্ষীরা দৌড়ে এলো, আর রমাকান্তকে চরম নির্মমভাবে জাপটে ধরল। তারা তাকে হিঁচড়ে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে লাগল। রমাকান্ত ছটপট করতে করতে নিজের মেয়ের দিকে তাকাতে লাগলেন। তিনি নিজের ওই টিনের বাক্সটাকে দেখিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা রে, আমি তোর জন্য উপহার নিয়ে এসেছি। আমি নিজের হাতে এই রেশমের ওড়নাটায় কাজ করেছি। আমাকে শুধু একবার আমার মেয়ের সাথে কথা বলতে দে। তার এই কান্নাকাটি শুনে যে কোনো মানুষেরই হৃদয় গলে যেত, কিন্তু সেখানে উপস্থিত লোকগুলোর হৃদয় টাকার মতোই শীতল আর কঠিন ছিল। অনন্যার শ্বাস যেন গলায় আটকে গেছিল। বিক্রম তার দিকে ঘুরে অত্যন্ত তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল যে সে এই নোংরা আর পাগল লোকটাকে চেনে কিনা। এই প্রশ্নটা অনন্যার কাছে কোনো অগ্নি পরীক্ষার চেয়ে কম ছিল না। একদিকে ছিল তার ধর্ম, তার বাবা, যে তার জন্য নিজের রক্ত ঝরিয়েছে, আর অন্যদিকে ছিল তার লোভ, তার সাম্রাজ্য আর সমাজে তার মিথ্যে সম্মান। মোহের সেই ভয়ানক মায়াজাল তার মস্তিষ্ককে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। সে নিজের ঠোঁট কামড়ে ধরল আর দৃষ্টি নিচে নামিয়ে নিল। জাঁকজমকে সাজানো ওই হলঘরটায় একটা ভয়ানক নিস্তব্ধতা ছেয়েছিল, যেখানে প্রত্যেকে অনন্যার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল।
সে নিজের হৃদয়টাকে পাথর করে ফেলল, নিজের আবেগকে গভীর গহ্বরে কবর দিয়ে অত্যন্ত শীতল আর রুক্ষ গলায় বিক্রমকে বলল, আমি জানি না এই পাগল বুড়ো লোকটা কে, হয়তো রাস্তার কোনো ভিখারি হবে যে টাকা হাতানোর তালে এখানে ঢুকে পড়েছে। একে এক্ষুনি এখান থেকে বের করো, এ আমাদের পার্টির পুরো পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। এই মিথ্যে কথাটা তার ঠোঁট দিয়ে একেবারে বিষের মতো বেরিয়ে এলো। অনন্যার সেই নিষ্ঠুর কথাগুলো শুনে রমাকান্তের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল। তার মনে হল যেন কেউ তার বুকের উপর বিশাল একটা পাথর আছড়ে মেরেছে। তার পুরো শরীরটা অবশ হয়ে গেল। তার সেই মেয়েই, যার জন্য তিনি নিজের রাতের ঘুম আর দিনের শান্তি বিসর্জন দিয়েছিলেন, আজ তাকে চিনতে পর্যন্ত অস্বীকার করছে। তার চোখের সামনে সেই সব দৃশ্য ভেসে উঠতে লাগল যখন তিনি তাকে নিজের কাঁধে বসিয়ে ঘুরিয়ে বেড়াতেন। তার নিঃস্বার্থ ভালোবাসা আজ মুম্বাইয়ের এই বিলাসবহুল বাড়িতে বুড়িভাবে হেরে গিয়েছিল। রক্ষীরা রমাকান্তের কলার ধরে হিঁচড়ে টানতে টানতে সদর দরজার দিকে নিয়ে যেতে লাগল। রমাকান্ত আর কোনো বাধাই দিচ্ছিলেন না। তার শরীরটা তো জ্যান্ত ছিল, কিন্তু তার আত্মাটা ভেতর থেকে পুরোপুরি মরে গিয়েছিল। তার হাত থেকে ওই টিনের বাক্সটা খসে পড়ে মেঝের ওপর খুলে গেল। তার ভেতর থেকে বেরিয়ে এলো রেশমের সেই লাল ওড়নাটা, যার ওপর সোনালি সুতো দিয়ে করা কারুকাজ আলোর ছটায় ঝলমল করে উঠল। ওই ওড়নাটা নিছক কোনো কাপড় ছিল না, বরং সেটা ছিল একজন বাবার হৃদয়ের টুকরো, যাকে আজ নির্মমভাবে পিষে ফেলা হয়েছিল। যেইমাত্র রমাকান্তকে ওই চকচকে প্রাসাদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, মুম্বাইয়ের আকাশে হঠাৎই কালো মেঘ ঘনিয়ে এলো আর তুমুল বৃষ্টি শুরু হলো। দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতিও ওই বৃদ্ধ বাবার এই ঘোর অপমানে চোখের জল ফেলছে। ভেতরে পার্টির মিউজিক আবার তীব্র আওয়াজে বাজতে শুরু করেছিল, আর অনন্যা তার স্বামীর সাথে ডান্স ফ্লোরে এমনভাবে নাচছিল যেন কিছুই হয়নি। কিন্তু সে এটা জানত না যে আজ সে যেই পাপটা করল তার ভয়ানক শাস্তি সে খুব শিগগিরই পেতে চলেছে। নিরাপত্তারক্ষীরা রমাকান্তকে দরজার দিকে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। তখনই তার হাত থেকে ছিটকে পড়া টিনের বাক্সটা থেকে রেশমের সেই লাল ওড়নাটা বাইরে বেরিয়ে এলো। পার্টিতে উপস্থিত ধনী অতিথিদের দামি জুতোজোড়া ওই পবিত্র উপহারটা যে পাড়িয়েই দিচ্ছিল, এমন সময় রমাকান্তের ভেতর হঠাৎ করেই এক অদ্ভুত শক্তির সঞ্চার হল। তিনি এক ঝটকায় নিজেকে রক্ষীদের বাঁধন থেকে ছাড়িয়ে নিলেন এবং ওড়নাটাকে বাঁচাতে মেঝের ওপর ঝাঁপিয়ে পড়লেন। জলে ভেজা চোখে দৃষ্টি নিয়ে তিনি ওড়নাটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। তিনি কাঁপতে কাঁপতে নিজের পায়ে উঠে দাঁড়ালেন এবং লাল ওড়নাটাকে নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলেন। তিনি সেখানে দাঁড়িয়ে থাকা ওই নিষ্ঠুর ভিড়টাকে পুরোপুরি উপেক্ষা করে সরাসরি নিজের মেয়ে অনন্যার চোখের দিকে তাকালেন। তার কান্নায় বুঝে আসা গলাটা ওই বিশাল হলে গম গম করে উঠল। মারে, আমি চিরদিনের মতো চলে যাব, শুধু তোর এই বুড়ো বাবার এই শেষ আশীর্বাদটুকু রেখে দে। এই রেশমের সুতোয় আমার রক্ত আর ঘামের গন্ধ মিশে আছে। মিউজিক আবার থেমে গেল, আর গোটা হলঘরে এক ভীতিকর নিস্তব্ধতা নেমে এলো। বিক্রম সিংঘানিয়ার অহংকারে জোর ধাক্কা লেগেছিল। সে রাগে ফুসফুসতে রমাকান্তের কাছে এলো এবং সেই লাল ওড়নাটাকে নিজের ভারী জুতো দিয়ে সজোরে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলল। তারপর সে অনন্যার দিকে ঘাড় ঘোরাল। তার চোখে তখন সন্দেহ আর ঘৃণার আগুন জ্বলছিল। সে বিষাক্ত গলায় বলল, অনন্যা, এই নোংরা ভিখারিটা তোকে নিজের মেয়ে বলে ডাকছে কেন? যদি এই রাস্তার আবর্জনাটার সাথে তোর কোনো সম্পর্ক থেকে থাকে, তবে মনে রাখিস, এই বাড়ি থেকে আর আমার কোম্পানির সিইওর পদ থেকে তোকে আমি এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। অনন্যার মনে হলো যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। টাকা পয়সা আর ক্ষমতার মোহ তার চোখে পুরোপুরি এক গাঢ় অন্ধত্বের পট্টি বেঁধে দিয়েছিল। সে তার গলায় চকচক করতে থাকা হীরের হার, ক্রিস্টালের ঝাড়বাতি আর সেই অভিজাত সমাজের দিকে তাকালো যার জন্য সে নিজের সব কিছু বাজি রেখে দিয়েছিল। এই সমস্ত বিলাসবহুল জীবনটা হারানোর ভয়টা তার কাছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর মনে হচ্ছিল। আবার সেই দারিদ্র্যে ফিরে যাওয়ার আতঙ্কটা তার হৃদয়ে টিকে থাকা ধর্মের শেষ স্ফুলিঙ্গটাকেও চিরকালের মতো নিভিয়ে দিল। সে ভয় আর মিথ্যে অহংকারে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে রমাকান্তের দিকে এগোতে লাগল। রমাকান্তের মুখে যন্ত্রণায় মোড়া অথচ আশায় ভরপুর একটা হাসি ফুটে উঠল।
তার মনে হলো বোধহয় তার মেয়ে অবশেষে তাকে বুকে জড়িয়ে ধরতে আসছে। কিন্তু অনন্যার চেহারাটা এক অদ্ভুত আতঙ্ক আর ক্ষমতা হারানোর রাগে কদর্য রূপ ধারণ করেছিল। সে তার কাঁপা কাঁপা হাতটা তীব্র বেগে শূন্যে তুলল এবং মুম্বাইয়ের ওই গোটা অভিজাত সমাজের সামনে নিজের বৃদ্ধ বাবার বলিরেখায় ভরা গালে এক প্রচণ্ড জোর থাপ্পড় কষিয়ে দিল। সেই সজোরে মারা চড়ের আওয়াজটা গোটা হলঘরে উপস্থিত প্রতিটি মানুষকে একেবারে স্তব্ধ করে দিল। রমাকান্ত টলটলে করে পেছনের দিকে পিছিয়ে এলেন। তার কাঁপা হাতখানা নিজের ফুলে ওঠা গালটাকে স্পর্শ করল। তার যেই চোখ দুটোয় কিছুক্ষণ আগে পর্যন্ত অসীম ভালোবাসার মমতা ছিল, এখন সেখানে কেবল এক শূন্য এবং প্রাণঘাতী দুঃখ ভাসছিল। শরীরের ওই আঘাতটা সেই যন্ত্রণার সামনে কিছুই ছিল না, যা তার আত্মাকে একেবারে টুকরো টুকরো করে দিয়েছিল। তার সেই মোহ ভেঙে গুড়িয়ে গিয়েছিল। যে মেয়েকে তিনি নিজে না খেয়ে বড় করেছিলেন, সে আজ তার আত্মাকেই খুন করে ফেলল। তোমার সাহস কি করে হলো আমার স্বামীর সম্পত্তিতে হাত দেওয়ার আর আমার এত চমৎকার পার্টিটাকে নষ্ট করার? অনন্যা নিজের সবটুকু জোর দিয়ে চেঁচিয়ে উঠল। তার ভয় আর অপরাধবোধের কান্নাটা ততক্ষণে মিথ্যে রাগের রূপ নিয়েছিল। আমি অনন্যা সিংঘানিয়া, আমার কোনো বাবা নেই। এই পাগল লোকটাকে এক্ষুনি বাইরে ছুড়ে ফেলো, এর আগে যে আমি পুলিশ ডাকতে বাধ্য হই। বিক্রমের মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। সে সম্পত্তির প্রতি স্ত্রীর এই নিষ্ঠুর আনুগত্য দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল। ভিড় জমে থাকা লোকগুলো ওই ভিখারিকে শাস্তা করার জন্য অনন্যার এই পদ্ধতির তারিফ করতে লাগল। এত বড় অপমানের পরেও রমাকান্তের মুখ থেকে রাগের একটি শব্দ বা কোনো অভিশাপ বেরোল না। ভারতীয় সনাতন ধর্ম অনুসারে একজন সত্যিকারের বাবার সত্যিকারের হৃদয় কখনোই নিজের সন্তানের খারাপ চাইতে পারে না। তিনি কেবল নিঃশব্দে গড়িয়ে পড়া চোখের জলের সাথে নিজের মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তিনি খুব ধীরে একটু ঝুঁকে মেঝের ওপর পড়ে থাকা রেশমের সেই লাল ওড়নাটা তুলে নিলেন। তিনি ওই পবিত্র উপহারটিকে কাছেই রাখা একটা ক্রিস্টালের টেবিলের ওপর অত্যন্ত আলতোভাবে রেখে দিলেন। ছুঁচফোঁটায় তার আহত হাত থেকে বেরোনো রক্ত সাদা সেই টেবিলটার ওপর একটা লাল দাগ বসিয়ে দিল। তিনি নিজের মেয়ে অনন্যার দিকে তাকিয়ে নিজের দুই হাত জড়ো করে একটা চিরাচরিত নমস্কার জানালেন। এটা ছিল নিজের সমস্ত মোহমায়া আর সন্তানের কাছ থেকে চিরকালের মতো শেষ বিদায়ের প্রতীক। ওই চক ধাঁধানো আলো আর নিষ্ঠুর মুখগুলোর দিকে দ্বিতীয়বার ফিরে না তাকিয়েই সেই বৃদ্ধ বাবা নিঃশব্দে ঘুরে দাঁড়ালেন। তিনি ধীরে ধীরে ওই ভারী লোহার দরজা পেরিয়ে বেরিয়ে গেলেন আর মুম্বাইয়ের সেই ভয়াবহ তুমুল বৃষ্টির মাঝে চিরদিনের জন্য বিলীন হয়ে গেলেন। তিনি খালি হাতেই ফিরছিলেন, কারণ তার বেঁচে থাকার একমাত্র সম্বলটা ওই মায়াবী প্রাসাদের মাঝেই ফেলে এসেছিলেন। প্রাসাদের ভেতরে পার্টির মিউজিক আবার তীব্র আওয়াজে বাজতে শুরু করল, যা নিয়তির নিঃশব্দ চিৎকারটাকে পুরোপুরি দাবিয়ে দিল। অতিথিরা আবার নাচতে শুরু করল। অনন্যা তার কাঁপা হাত দুটোকে শান্ত করার জন্য মদের আরও একটা গ্লাস তুলে নিল। সে তার হাতের তালুতে অনুভব করতে থাকা বাবার গালের সেই খসখসে স্পর্শটাকে ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছিল। সে একটা মিকি হাসি ছড়াল, এইটা ভেবে যে সে বোধহয় তার সাম্রাজ্যটাকে বাঁচাতে পেরেছে। সে জানত না যে নিজের জন্মদাতার গায়ে হাত তুলে সে কর্মফলের ধ্বংসাত্মক চাকাটাকে ঘুরিয়ে দিয়েছে। সে বিক্রমের সাথে নাচছিল ঠিকই, কিন্তু পা দুটো যেন ভারী মনে হচ্ছিল। অতিথিদের চেহারাগুলো তার কাছে সম্পদের ফাঁপা ঘূর্ণির মতো মনে হচ্ছিল। দামি শ্যাম্পেন তার মুখে ছাইয়ের মতো তেতো লাগছিল। সে যখনই চোখ বন্ধ করছিল, বাবার সেই জলে ভেজা মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল। তার কানের হীরার দুলগুলো এখন ভারী শিকলের মতো মনে হচ্ছিল, যা তাকে এক গভীর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সে এমন একটা দুনিয়ার জন্য নিজের আত্মার সওদা করেছিল, যে তার মৃত্যুর পর এক ফোঁটা চোখের জলও ফেলবে না। বিক্রম অনন্যাকে ডান্স ফ্লোরে ছেড়ে নিজের ব্যক্তিগত স্টাডি রুমে চলে গেল। সেখানে তার ধূর্ত আইনজীবী মিস্টার মেহতা আইনি কাগজপত্রের বান্ডিল নিয়ে অপেক্ষা করছিল। এগুলোই ছিল সেই শেষ কাগজপত্র, যার মাধ্যমে অনন্যার কোম্পানির শেয়ার আর পেটেন্ট বিক্রমের নামে হয়ে যাওয়ার কথা। বিক্রম একটা শয়তানি হাসির সাথে ওই সবকটা কাগজে সই করে দিল। সে আইনজীবীকে বলল যে অনন্যা এখন আবেগগতভাবে ভেঙে পড়েছে আর একেবারে একা হয়ে গেছে, তাই এটাই ওর ওপর শেষ আঘাত হানার আর ওকে পুরোপুরি বরবাদ করে দেওয়ার সবচেয়ে মোক্ষম সময়। প্রাসাদের ভেতরে অনন্যা বাথরুমে রেশমের ওই লাল ওড়নাটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল, যেটা সে চুপি চুপি টেবিল থেকে তুলে এনেছিল। সে ওই কাপড়টা ধরল, যেখান থেকে পুরনো চন্দন কাঠ আর তার বাবার ঘামের এক চেনা গন্ধ আসছিল। চকচকে সোনালি সুতোগুলো তার আসল পরিচয়ের কদর্য মজা ওড়াচ্ছিল। সে জোরে চিৎকার করে কাঁদতে চাইছিল, কিন্তু সে নিজের ঠোঁট দুটোকে ততক্ষণ কামড়ে ধরে রাখল যতক্ষণ না সেখান থেকে রক্ত বেরিয়ে এলো।
যদি সে কাঁদত তবে তার দামি মেকআপ নষ্ট হয়ে যেত আর গোটা মোহময় আবরণটা খসে পড়ত। অনন্যা বাথরুমের ভেতরে গেল, দরজা বন্ধ করল আর নিজেকে আয়নার সামনে দেখতে লাগল। হীরার হাড় চকচক করছিল, কিন্তু তার আত্মা একেবারে কালো হয়ে গিয়েছিল। তার সেই হাতখানা দামি সাবান দিয়ে বারবার ঘষে ঘষে ধুলো, যে হাত দিয়ে সে নিজের বাবাকে থাপ্পড় মেরেছিল। সে ওই পাপের অদৃশ্য দাগটাকে ধুয়ে ফেলার এক ব্যর্থ চেষ্টা করছিল, কিন্তু সেই ভয়াবহ অপরাধ ততক্ষণে তার ভাগ্যলিপিতে লেখা হয়ে গিয়েছিল। সে নিজের উচ্চাকাঙ্ক্ষার খাঁচায় বন্দী হয়ে নিঃশব্দে কাঁদতে লাগল। সে জানতও না যে তার এই সোনার খাঁচাটা কাল সকালেই চিরদিনের মতো ভেঙে টুকরো টুকরো হতে চলেছে। রাত যত বাড়তে লাগল, মুম্বাইয়ের ওপর ঘনিয়ে থাকা ঝড়টাও তত তীব্র হয়ে উঠল। আকাশে করকর করে ডেকে ওঠা বাজ শহরের তেতো সত্যিটাকে তুলে ধরছিল। একদিকে ছিল কাঁচের তৈরি গগনচুম্বী দালান, যেখানে নৈতিকতার দম আটকে মারা যায়, আর অন্যদিকে ছিল জলে ভরা নোংরা নালাগুলো, যেখানে আজও প্রকৃত মানবতা বেঁচে থাকে। অনন্যা তার সেই নিষ্ঠুর সিইওর মুখোশটা আবার পরে বাথরুম থেকে বেরিয়ে এলো, কিন্তু সে নিজের বুকের ভেতর এক অদ্ভুত আর ভীতিকর শূন্যতা অনুভব করছিল। তার অস্তিত্ব যেন বাথরুমের বাইরে তাকিয়েছিল, কিন্তু ধ্বংসের সেই উল্টো গুনতি ততক্ষণে নিঃশব্দে শুরু হয়ে গিয়েছিল। মুষলধারে নামা বৃষ্টির মাঝে রমাকান্ত মুম্বাইয়ের জলমগ্ন রাস্তাগুলোতে কোনো দিশা ছাড়াই হাঁটতে লাগলেন। তিনি বৃষ্টি থেকে বাঁচার কোনো আশ্রয়ও খুঁজলেন না। আকাশ থেকে ঝরে পড়া ঠান্ডা জল তার উষ্ণ চোখের জলের সাথে মিলে মিশে বয়ে যাচ্ছিল। তার মনে অনন্যার প্রতি কোনো রাগ ছিল না, বরং একটা গভীর দুঃখ ছিল যে তিনি নিজের মেয়েকে ধনসম্পদের এই বিষ থেকে বাঁচাতে পারলেন না। তিনি এক অন্ধকার ফুটপাতে বসে পড়লেন আর নিজের দুই খালি হাত জোর করে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগলেন, যেন তিনি তার মেয়ের সব পাপ ক্ষমা করে দেন আর কর্মফলের ভয়াবহ প্রকোপ থেকে তাকে রক্ষা করেন। জলে থুই থুই রাস্তা দিয়ে হাঁটার সময় রমাকান্তের সেই দিনের কথা মনে পড়ে গেল, যেদিন অনন্যার জন্ম হয়েছিল। তিনি তার ছোট্ট ছোট্ট আনমোলগুলো ধরে নিজের মৃত স্ত্রীর কাছে কথা দিয়েছিলেন যে তিনি মেয়েকে রানী বানাবেন। তিনি নিজের সেই কথা রেখেছেন, কিন্তু আজ যে সাম্রাজ্যের ওপর সে রাজত্ব করছে সেটা তো মিথ্যে আর নিষ্ঠুরতার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তিনি আজ গভীরভাবে অনুভব করলেন যে তাকে জাগতিক সাফল্য এনে দেওয়ার অন্ধ দৌড়ে তিনি তাকে ধর্ম, করুণা আর খাঁটি মানবিক মূল্যবোধের অর্থ শেখাতেই ভুলে গেছেন। এটাই ছিল তার সবচেয়ে বড় পরাজয়। বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে একটা রাস্তার কুকুর এসে রমাকান্তের কাছে দাঁড়াল। সেই বৃদ্ধ বাবা নিজের ভেঙে যাওয়া হৃদয় আর চরম দুঃখের মাঝেও নিজের সুতির কুর্তাটা খুলে ওই অবলা জীবটাকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে জড়িয়ে দিলেন। জীবনের এই চরম অন্ধকারের সময়ও তার জন্মগত সততা আর দয়ালুভাব উজ্জ্বল হয়ে উঠেছিল। তিনি এক যন্ত্রণাময় হাসি হাসলেন। তার কাছে ওই বিলাসবহুল প্রাসাদের নিষ্ঠুর কোটিপতিদের তুলনায় রাস্তার একটা কুকুরের সঙ্গ বেশি খাঁটি আর আরামদায়ক মনে হচ্ছিল। সত্যিকারের ধনসম্পদ সবসময় এক দয়ালু হৃদয়ের মাঝেই বাস করে। এটা একটা পরস্পর বিরোধী দৃশ্য ছিল। একজন বাবা রাস্তায় বসে নিজের অপরাধী মেয়ের মঙ্গল কামনা করছিলেন, অন্যদিকে মেয়ে রেশমের বিছানায় নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, এমন শত্রুদের দিয়ে ঘেরা অবস্থায় যারা পরিবারের নাটক করছিল। ধর্ম আর কর্মফলের মহাজাগতিক হিসেবের খাতায় এই ভয়ঙ্কর পাপটি নথিবদ্ধ হয়ে গিয়েছিল। ওই থাপ্পড়টা কেবল কোনো গালের ওপর ছিল না, সেটা ছিল এই বিশ্বব্রহ্মাণ্ডের নৈতিক নিয়মের ওপর এক কড়া আঘাত। মুম্বাইয়ে যখন সকালের সূর্য উঠবে, তখন ব্রহ্মাণ্ড তার নিজের জবাব দেবে এবং ওই ক্ষমতাবান সিইওর দম্ভ চিরদিনের মতো ধুলোয় মিশে যাবে। পরের দিন সকালে সূর্য উঠতেই গতরাতের সেই ভয়াল বৃষ্টি একটা অদ্ভুত নিস্তব্ধতায় পাল্টে গিয়েছিল। অনন্যা নিজের বিলাসবহুল বিছানায় জেগে উঠল, কিন্তু তার মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছিল। কাল রাতের সেই জাঁকজমকপূর্ণ পার্টিটা এখন তার কাছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো লাগছিল। সে এখনও পর্যন্ত টেরই পায়নি যে কর্মফলের যেই ধ্বংসের চাকাটা সে কাল রাতে নিজের বাবাকে চড় মেরে ঘুরিয়েছিল, সেটা এবার তারই দিকে ঘুরে হেয়ে আসছে। তার মিথ্যে ক্ষমতা আর দম্ভের সেই মায়াবী প্রাসাদ আজ পুরোপুরি ভেঙে পড়ার জন্য একেবারে প্রস্তুত ছিল। হঠাৎ করেই তার বেডরুমের দরজাটা তীব্র শব্দে খুলে গেল আর বিক্রম ভেতরে ঢুকল। তার পেছনে দুজন পুলিশকর্মী আর তার ধূর্ত আইনজীবী মিস্টার মেহতাও ছিল।
বিক্রমের মুখে এখন আর সেই মেকি ভালোবাসাটা ছিল না, বরং তার বদলে ছিল এক নিষ্ঠুর আর শয়তানি হাসি। অনন্যা কিছু বুঝে ওঠার আগেই মেহতা কিছু আইনি কাগজপত্র তার বিছানায় ছুড়ে দিল। বিক্রম অত্যন্ত শীতল আর কঠিন গলায় বলল যে এখন থেকে এই কোম্পানি আর এই বাড়িটা পুরোপুরি তারই। সে অনন্যাকে জানালো যে প্রতারণার মাধ্যমে সে কোম্পানির সমস্ত শেয়ার নিজের নামে করে নিয়েছে। অনন্যার চোখ একেবারে কপালে উঠল। সে ওই কাগজপত্রগুলোর দিকে তাকালো, যেগুলোতে কাল রাতে নেশায় চুর থাকা অবস্থায় বিক্রম তার থেকে সই করিয়ে নিয়েছিল। বিক্রম সজোরে হাসতে শুরু করল আর বলল যে সে কোনোদিনই অনন্যাকে ভালোবাসেনি, সে কেবল একটা দাবার ঘুঁটি ছিল, এমন এক মাধ্যম যার সাহায্যে বিক্রম তার কোটি কোটি টাকার ফ্যাশনটেক কোম্পানি আর তার নতুন প্রযুক্তিটাকে হাতিয়ে নিতে পারে। সে অনন্যাকে এও বলল যে সে কোম্পানির সমস্ত আর্থিক জালিয়াতির দায় অত্যন্ত চালাকির সাথে অনন্যার ঘাড়েই চাপিয়ে দিয়েছে। আর এখন পুলিশ তাকে গ্রেপ্তার করতেই এসেছে। অনন্যার পুরো শরীর বরফের মতন ঠান্ডা হয়ে গেল। যেই টাকা পয়সার ক্ষমতার জন্য সে নিজের জন্মদাতাকে সবার সামনে অপমান করেছিল, সেই সব কিছু নিমেষের মধ্যে ধুলোয় মিশে গেল। বিক্রম পুলিশ কর্মীদের ইশারা করল আর তারা অনন্যার থেকে তার সমস্ত দামি গয়না, ফোন আর ক্রেডিট কার্ড ছিনিয়ে নিল। সে চেঁচিয়ে উঠল যে সে কোম্পানির সিইও এবং তাদের এমনটা করার কোনো অধিকার নেই। কিন্তু বিক্রম তাকে উপহাস করে বলল যে এখন সে শুধুই একজন অপরাধী, যাকে সমাজের কোনো মানুষ নিজের ধারে কাছেও দাঁড়াতে দেবে না। পুলিশ তাকে গ্রেপ্তার করার বদলে বিক্রমের কথা মতো তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ বিক্রম চাইত যে সে রাস্তায় পড়ে ছটফট করুক। যেই নিরাপত্তারক্ষীরা গতকাল পর্যন্ত তার একটা ইশারায় নাচত, আজ তারাই তাকে অত্যন্ত নির্মমভাবে পাকড়াও করল। অনন্যা চিৎকার করতে লাগল, কেঁদে ভাসালো এবং বিক্রমের পায়ের উপর লুটিয়ে পড়ে দয়া ভিক্ষা করতে লাগল। কিন্তু ওই পাষাণ হৃদয়ের মানুষটার উপর তার কোনো প্রভাবই পড়ল না। তাকে ঠিক সেইভাবেই হিঁচড়ে টানতে টানতে সদর দরজার দিকে নিয়ে যাওয়া হলো, যেইভাবে গত রাতে তার গরিব আর অসহায় বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল। রক্ষীরা অনন্যাকে ওই বিশাল লোহার গেটের বাইরে রাস্তার উপর সজোরে ধাক্কা মেরে ফেলে দিল। সে হুমড়ি খেয়ে ওই নোংরা রাস্তার উপর আছড়ে পড়ল। তার হাঁটু দুটো ছড়ে গেল আর সেখান থেকে রক্ত বইতে শুরু করল। গতরাতের বৃষ্টির জেরে রাস্তায় কাদা জমেছিল, যা তার দামি ডিজাইনার পোশাকটাকে একেবারে কাদায় মাখামাখি করে দিল। পেছন থেকে বিশাল ভারী লোহার গেটটা এক বিকট শব্দ করে চিরকালের মতো বন্ধ হয়ে গেল। সে এখন ওই কাঁচের প্রাসাদের বাড়িরে ছিল, একেবারে একা আর নিরাশ্রয়। মুম্বাইয়ের সেই বেয়ারা দুনিয়াই এখন ছিল তার নতুন আর ভয়াবহ এক ঠিকানা। সে তার কাঁপা কাঁপা হাত দিয়ে পাবলিক টেলিফোন বুথ থেকে নিজের সেই সমস্ত ধনী বন্ধুদের ফোন করার চেষ্টা করল, যারা গত রাত পর্যন্ত তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিল। কিন্তু যেইমাত্র তারা জানতে পারল যে বিক্রম তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর সে একেবারে পথের ভিখারি হয়ে গেছে, সবাই একে একে ফোন কেটে দিল। কেউই ওই ডুবন্ত জাহাজের সঙ্গী হতে চাইছিল না। সে এবার বুঝতে পারছিল যে ওই অভিজাত সমাজের সমস্ত বন্ধুত্ব কেবল তার টাকা পয়সা আর উঁচু পদের কারণেই ছিল। টাকা পয়সা ছাড়া তার কানাকড়িও দাম নেই। এভাবেই মুম্বাইয়ের প্রখর রোদে রাস্তার ধারে বসে থাকা অনন্যার চোখের জল কিছুতেই থামছিল না। খিদে আর তেষ্টায় তার তখন নাজেহাল দশা। সে ওইসব লোকগুলোকে দেখছিল যারা গতকাল পর্যন্ত তাকে ম্যাডাম বলে ডাকত, আজ তারাই তাকে ভিখারিনী ভেবে অনদেখা করে চলে যাচ্ছিল। মোহের সেই সোনালি জাল তাকে অন্ধ করে রেখেছিল, তা এখন পুরোপুরি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এই প্রথমবার সে এই ভয়ানক সত্যটা দেখতে পেল যে টাকা পয়সার দুনিয়া কতটা ফাঁপা আর নিষ্ঠুর হয়। এখানে মানুষের নয়, কেবলই টাকার পুজো করা হয়। সন্ধে নামতে শুরু করল আর মুম্বাইয়ের ঝলমলে রাস্তাগুলো আবার আলোয় সেজে উঠল। কিন্তু অনন্যার জীবনে তখন কেবল এক অন্তহীন আর ভীতিকর অন্ধকার নেমে এসেছিল। এক ঝোড়ো ঠান্ডা হাওয়া তাকে কাঁপিয়ে দিয়ে গেল। হঠাৎ করেই তার সেই উষ্ণতার কথা মনে পড়ল, যা সে তার বাবার বুকে জড়িয়ে থাকলে অনুভব করত। তার মনে পড়ে গেল যে কিভাবে ছেলেবেলায় যখন সে ব্যথা পেত, তখন তার বাবা নিজের রক্ত বিক্রি করেও তার জন্য ওষুধ নিয়ে আসতেন। আর সেই মহান বাবাকেই নিজের মিথ্যে সম্মান বাঁচাতে সে সবার সামনে কষিয়ে একটা চড় মেরেছিল। রাত যত গভীর হতে লাগল, তার অপরাধবোধ তাকে ভেতর ভেতর কুড়ে কুড়ে খেতে শুরু করল। তার মনে পড়ল রেশমের সেই লাল ওড়নাটার কথা, যেটা তার বাবা নিজের রক্ত আর ঘাম দিয়ে ওর জন্য তৈরি করেছিলেন। ওড়নাটা এখন ওই নিষ্ঠুর প্রাসাদের কোথাও করে আছে নিশ্চয়ই। তার হাতের তালুতে এখনও সে ওই থাপ্পড়ের রেশ অনুভব করতে পারছিল।
সে নিজের ওই পাপী হাতটাকে রাস্তার পাথরে ততক্ষণ পর্যন্ত ঘষতে লাগল যতক্ষণ না সেখান থেকে রক্ত বেরিয়ে এলো। সে নিজের ওই ঘৃণ্য পাপের শাস্তি নিজেকেই দিতে চাইছিল, কিন্তু সেই তুলনায় এই শাস্তিটা ছিল অত্যন্ত সামান্য। রাতের নিস্তব্ধতায় কয়েকজন মাতাল আর গুন্ডা ওই রাস্তা দিয়ে গেল। তাদের নোংরা দৃষ্টি অনন্যার ওপর পড়ল, যে গতকাল পর্যন্ত একজন ক্ষমতাশালী সিইও ছিল। আজ সে রাস্তার কুকুরদের চেয়েও বেশি অসুরক্ষিত হয়ে পড়েছিল। সে লুকোনোর জন্য একটা ময়লার ডাস্টবিনের পেছনে আশ্রয় নিল। সেখান থেকে আসা প্রচণ্ড দুর্গন্ধের চোটে সে বমি করতে লাগল, কিন্তু তার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। ভয়ের চোটে সে সারা রাত এক মুহূর্তের জন্য চোখ বুঝতে পারল না। রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি গাড়ির শব্দ তাকে বিক্রমের গুন্ডাদের কথা মনে করিয়ে দিয়ে বড্ড ভয় পাইয়ে দিচ্ছিল। কর্মফলের নিয়ম অত্যন্ত নিষ্ঠুর আর অব্যর্থ হয়। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মহাজগৎ অনন্যাকে সেই সব কিছু মনে করিয়ে দিল যা সে পুরোপুরি ভুলে বসেছিল। যেই টাকার জন্য সে নিজের ধর্ম আর বাবার ভালোবাসাকে বিক্রি করেছিল, সেই টাকাই এখন তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছিল। কাচের সেই উঁচু উঁচু দালানগুলো, যেগুলোকে সে নিজের সাম্রাজ্য বলে মনে করত, আজ সেগুলোই তার দিকে একদৃষ্টে তাকিয়ে তার বোকামির ওপর হাসছিল। সে এটা মর্মান্তিকভাবে উপলব্ধি করেছিল যে যখন মানুষ নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে খুব তাড়াতাড়ি শুকিয়ে মরে। সকালের প্রথম কিরণের সাথে সাথে অনন্যার মনে একটা নতুন আর স্পষ্ট ভাবনা এলো। সে জানত যে এখন আর এই নিষ্ঠুর শহরে তাকে কেউ আশ্রয় দেবে না। তাকে নিজের ওই ভয়ঙ্কর পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। সে সিদ্ধান্ত নিল যে সে তার সেই বৃদ্ধ আর মহান বাবাকে খুঁজে বের করবে, যাকে সে এত নির্মমভাবে দূরে ঠেলে দিয়েছিল। এর জন্য তাকে সারা দুনিয়ার কাছে যতই ধাক্কা খেতে হোক না কেন, সে বাবার পায়ের তলায় পড়ে ক্ষমা চাইবেই চাইবে। অহংকারের সেই পুরু পর্দাটা এখন চিরদিনের মতো তার চোখ থেকে সরে গিয়েছিল। খিদের জ্বালায় দুর্বল হয়ে পড়া শরীর আর রক্তাক্ত পা নিয়ে অনন্যা রেলওয়ে স্টেশনের দিকে হাঁটতে শুরু করল। তার কাছে না ছিল কোনো টাকা পয়সা আর না ছিল কোনো টিকিট। সে সেই মানুষগুলোর সামনে হাত পেতে ভিক্ষে করতে বাধ্য হল, যাদের গতকাল পর্যন্ত সে পোকামাকড়ের চেয়ে বেশি কিছু মনে করত না। তার দিকে ছুড়ে দেওয়া প্রতিটি কয়েন ছিল তার গালে পড়া এক একটা সপাটে চড়। কিন্তু এখন আর তার কোনো লজ্জাবোধ হচ্ছিল না। তাকে শুধু বারাণসীর ওই পবিত্র গলিগুলোতে ফিরে যেতে হবে, যেখানে তার আসল ভগবান তার পথ চেয়ে বসে আছেন। ঘণ্টার পর ঘণ্টা চড়া রোদে দাঁড়িয়ে থেকে আর মানুষের গালমন্দ শোনার পর সে এতটুকু টাকা জোগাড় করতে পারল যাতে সে অন্তত জেনারেল কামারার টিকিট কাটতে পারে। এটা ছিল সেই একই ট্রেনের কামারা যাতে ধাক্কা খেতে খেতে তার বাবা মুম্বাইতে পা রেখেছিলেন। সে যখন স্টেশনে পৌঁছল, তখন সেখানকার ভিড় দেখে সে বুড়ি তরহ ঘাবড়ে গেল। কিন্তু তার বাবার সেই যন্ত্রণাকাতর মুখটা মনে পড়তে সে নিজের ভেতরে এক নতুন সাহস সঞ্চার করল। সে যে কোনো মূল্যে ওই ট্রেনে চাপতে এবং নিজের বাড়ি বারাণসীতে পৌঁছানোর জন্য একেবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তিল ধারণের জায়গা না থাকা ওই ট্রেনের মেঝেতে বসে অনন্যা নিজের চোখ দুটো বন্ধ করে নিল। ট্রেনের চাকার প্রতিটি শব্দ তাকে তার পাপের কথা মনে করিয়ে দিচ্ছিল। সে তার গোটা জীবনটা কেবল টাকা পয়সা কামানোর পেছনে বরবাদ করে দিয়েছিল, আর নিজের হাতেই আসল ধনসম্পদটাকে পিষে ফেলেছিল। সে জানত যে হয়তো তার বাবা তাকে আর কোনো দিন ক্ষমা করবেন না, হয়তো তাকে দেখা মাত্রই তিনি মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন। কিন্তু সে এই কষ্টটুকু সহ্য করার জন্য প্রস্তুত ছিল। মোহের সেই ভয়ানক মায়াজাল থেকে মুক্ত হয়ে সে এখন নিজের আত্মার শান্তির এক নতুন সফরে বেরিয়েছিল। ট্রেনের ওই দুর্গন্ধযুক্ত কামরাটায় একজন গরিব মহিলা তার কান্নারত বাচ্চাকে শুকনো রুটি খাওয়াচ্ছিল। ওই মহিলাটি অনন্যার দিকে তাকালো, যে খিদের জ্বালায় কাঁপছিল। কিছু জিজ্ঞেস না করেই সেই গরিব মহিলাটি নিজের রুটির অর্ধেক অংশ অনন্যার দিকে বাড়িয়ে দিল। অনন্যার চোখ ফেটে জল বেরিয়ে এলো। যেই গরিব মানুষগুলোকে সে চিরকাল ঘৃণার চোখে দেখে এসেছে, আজ তারাই তার সবচেয়ে খারাপ সময় মসিহা হয়ে ধরা দিয়েছিল। সে কাঁপা কাঁপা হাতে রুটিটা নিল এবং খেয়ে তার মনে হল যেন সে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু আর দামি কোনো খাবার খাচ্ছে। পেরিয়ে যাওয়া প্রতিটি স্টেশনের সাথে অনন্যার ভেতরের সমস্ত মিথ্যে অহংকার গলে গলে পড়ছিল। ওই ডিজাইনার পোশাকগুলো, যা এখন কাদা আর ঘামে জ্যাব জ্যাব করছিল, সেগুলো তার কাছে বড্ড ভারী মনে হতে লাগল।
সে ভাবছিল যে কিভাবে সে নিজের বাবার পবিত্র ভালোবাসাকে এমন এক স্বামীর জন্য দূরে ঠেলে দিল যে কিনা তাকে এক ধাক্কায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। বিক্রমের নিষ্ঠুর মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। সে এবার বুঝে গিয়েছিল যে মোহের জাঁকজমক মানুষকে সবসময় অন্ধ করে দেয়, আর সত্যিকারের ভালোবাসা কেবল নিঃস্বার্থ হৃদয়ের মাঝেই মেলে। বারাণসী আর বেশি দূরে ছিল না। গঙ্গার পবিত্র বাতাসের গন্ধ ধীরে ধীরে ট্রেনের কামরায় অনুভব করা যাচ্ছিল। অনন্যার বুকটা তখন ধরফর করছিল। তার ভয় হচ্ছিল যে খুব বেশি দেরি হয়ে যায়নি তো। তার বাবা কি আজও তার অপেক্ষা করে বসে আছেন, নাকি ওই একটা থাপ্পড় তার হৃদয়টাকে চিরদিনের মতো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে? সে ভগবান শিবের কাছে প্রার্থনা করল যে তিনি যেন তাকে বাবার পায়ের কাছে পড়ে অঝরে কাঁদার কেবল একটা শেষ সুযোগ দেন। সে সব রকম শাস্তি মাথা পেতে নিতে রাজি ছিল। সে শুধু নিজের বাবাকে হারাতে চাইত না। ট্রেনের চাকার আওয়াজ ধীরে ধীরে কমতে শুরু করল, আর বারাণসী স্টেশন এসে গেল। অনন্যা যখন ট্রেন থেকে নিচে নামল, তখন গঙ্গার পবিত্র হাওয়া তার ক্লান্ত শরীরটাকে ছুঁয়ে গেল। মুম্বাইয়ের সেই দম বন্ধ করা আর কৃত্রিম দুনিয়া থেকে বেরিয়ে এই হাওয়া তাকে যেন এক নতুন জীবনের অনুভূতি যোগাচ্ছিল। স্টেশনের বাইরে পা রাখতেই সে ওই চেনা পুরনো গলিগুলোকে দেখতে পেল। একসময় সে বাবার আঙুল ধরে এই গলিগুলোতেই নিশ্চিন্তে ঘুরে বেড়াত, আর আজ সে এই গলিগুলোতেই ভিখারিনীর মতো একেবারে খালি হাতে আর ভাঙা মন নিয়ে ফিরে এসেছে। খালি পায়ে আর ছেঁড়া কাপড়ে হাঁটতে হাঁটতে প্রতিটি কদম তাকে তার ছেলেবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল। মন্দিরের ঘণ্টার ধ্বনি তার কানে গম গম করে বাজছিল, যা তাকে তার পাপের কথা মনে করিয়ে দিয়ে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিচ্ছিল। বারাণসীর যেই মাটিকে সে একসময় অশিক্ষিত আর নোংরা বলে দূরে ঠেলে দিয়েছিল, আজ সেই মাটিই তাকে একজন মায়ের মতো নিজের আঁচলে আশ্রয় দিচ্ছিল। সে নিজের ভাগ্যের ওপর কাঁদছিল যে কিভাবে টাকা পয়সার অন্ধ দৌড় তাকে তার শেকড় থেকে একেবারে আলাদা করে দিয়েছে, আর তাকে কোথাও কোনো জায়গা দেয়নি। সে ভয় পেতে পেতে তার পুরনো পাড়ার সেই সরু গলিতে গিয়ে পৌঁছাল। তার বুকটা এত জোরে ধরফর করছিল যে নিজের নিঃশ্বাসটাই তার কাছে বড্ড ভারী বলে মনে হচ্ছিল। সে বুঝতে পারছিল না যে সে কোন মুখ নিয়ে নিজের বাবার সামনে গিয়ে দাঁড়াবে। যেই গালে সে চড় মেরেছিল, সেই গালের বলিরেখাগুলো তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। অবশেষে সে তার সেই ছোট্ট আর জীর্ণ বাড়িটার দরজায় এসে দাঁড়াল। দরজাটা অর্ধেক খোলা ছিল, আর ভেতর থেকে সেই পুরনো সেলাই মেশিন চলার খটখট আওয়াজ আসছিল। অনন্যা কাপা হাতে দরজাটা সামান্য খুলে ভেতরে উঁকি দিল। হলুদ বাল্বের আবছা আলোয় রমাকান্ত শর্মা তার মেশিনের ওপর ঝুঁকে কাজ করছিলেন। মাত্র কয়েকদিনেই তাকে যেন বছরের পর বছর বুড়ো দেখা যাচ্ছিল। তার শরীরটা আরও বেশি ভেঙে পড়েছিল, আর চোখে মুখে এমন এক গভীর দুঃখ বাসা বেঁধেছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি কাশছিলেন, তা সত্ত্বেও নিজের কাজে মগ্ন ছিলেন। তাকে এমন অবস্থায় দেখে অনন্যার আত্মা কেঁপে উঠল। তার গোটা অস্তিত্ব অপরাধ বোধে চিৎকার করে উঠল। মোহের অহংকার চোখের জলেই ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। সে আর নিজেকে রুখতে পারল না। তার পায়ের জোর একেবারে ফুরিয়ে গেল, আর সে সোজা দৌড়ে ঘরের ভেতর ঢুকে গেল। মেশিনের আওয়াজটা হঠাৎ করেই থেমে গেল। রমাকান্ত কিছু বুঝে ওঠার আগেই অনন্যা তার পায়ের উপর লুটিয়ে পড়ল। সে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করল। তার কান্নায় ওই ছোট্ট ঘরটা একেবারে গমগম করে উঠল। সে তার বাবার ধুলোমাখা আর ক্লান্ত পা দুটো শক্ত করে জড়িয়ে ধরল এবং নিজের চোখের জল দিয়ে সেগুলো ধুয়ে দিতে লাগল। সে বারবার বলতে লাগল যে সে একজন পাপী, আর তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। রমাকান্তের ঝাপসা চোখ দুটো যখন নিজের মেয়েকে এমন ভয়াবহ আর ছিন্ন ভিন্ন অবস্থায় দেখল, তখন তিনি একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন। যেই মেয়েকে তিনি রেশম আর সোনা দিয়ে সাজানোর স্বপ্ন দেখেছিলেন, তাকে আজ রাস্তার ভিখারিনীর মতো দেখাচ্ছিল। তার দামি কাপড় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, আর পা থেকে রক্ত ঝরছিল। তার হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেল। তিনি মুম্বাইয়ের ওই ভয়ানক রাতের সমস্ত অপমান চোখের পলকে ভুলে গেলেন। একজন বাবার ভেতরের অসীম ভালোবাসা আর মমতা তার সমস্ত দুঃখ আর ক্ষতের চেয়ে অনেক বেশি জোরালো হয়ে উঠল। তিনি তার কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দিলেন। বাবা, আমাকে ক্ষমা করে দাও।
আমি টাকা পয়সার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বিক্রমের মিথ্যে ভালোবাসার জন্য আমার নিজের ভগবানকে দূরে সরিয়ে দিয়েছি। অনন্যা কাঁদতে কাঁদতে বাবার পায়ে লুটিয়ে পড়ল। সে আমার সব কিছু ছিনিয়ে নিয়ে আমাকে রাস্তায় ছুড়ে দিয়েছে। কিন্তু আমার কোম্পানি বা টাকা পয়সা হারানোর জন্য এতটুকু আক্ষেপ নেই। আমার কেবল একটাই দুঃখ যে আমি আমার জন্মদাতার গায়ে হাত তুলেছি। আমি নরকের আগুনে জ্বলার যোগ্য। দয়া করে আমাকে শাস্তি দাও, আমাকে মারো, কিন্তু আমাকে তোমার থেকে দূরে ঠেলে দিও না। রমাকান্তির চোখ দিয়েও জলের ধারা নামতে শুরু করল। তিনি নিজের মেয়েকে কাঁধ ধরে তুললেন আর শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। ওই স্পর্শটা এতই উষ্ণ আর পবিত্র ছিল যে অনন্যার মনে হল যেন তার জন্মান্তরের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কাঁদিস না আমার মা। কান্নায় বুঝে আসা গলায় রমাকান্তের আওয়াজ ঘর জুড়ে ধ্বনিত হল। একজন বাবার হৃদয় কখনো নিজের সন্তানের জন্য দরজা বন্ধ করে না। মোহের পর্দা মানুষকে পথভ্রষ্ট করে দেয়, কিন্তু যখন সে সত্যের পথে ফিরে আসে তখন সেটাই তার সবচেয়ে বড় তীর্থ হয়ে ওঠে। ওই চোখের জলে মুম্বাইয়ের সমস্ত বিষ, মিথ্যে অহংকার আর লোক দেখানো দেমাক চিরদিনের জন্য ভেসে গেল। অনন্য বুঝতে পারল যে আসল টাকা পয়সা কাঁচের ওই অট্টালিকাগুলোতে বা ব্যাংক অ্যাকাউন্টে ছিল না, বরং এই ছোট্ট আর জীর্ণ ঘরটার মাঝেই লুকিয়েছিল। তার বাবার নিঃস্বার্থ ভালোবাসা আর ক্ষমার মহত্বই ছিল পৃথিবীর সবচেয়ে বড় সম্পত্তি, যা কোনো বিক্রম সিংঘানিয়া তার থেকে কোনো দিনই ছিনিয়ে নিতে পারবে না। সে তার বাবার বুকে মুখ লুকিয়ে রাখল এবং একেবারে ছোট্ট বাচ্চার মতো শান্তিতে কাঁদতে শুরু করল। নিয়তির সেই ভয়াবহ চক্র এবার শান্ত হয়ে এসেছিল। পরের দিন সকালে সূর্যের প্রথম কিরণের সাথে সাথে অনন্যা আর তার বাবা গঙ্গার পবিত্র ঘাটে বসেছিলেন। নদীর শান্ত জল তাদের সমস্ত দুঃখ কষ্টগুলোকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। অনন্যা তার সেই ছেঁড়া ডিজাইনার পোশাকগুলোকে চিরকালের মতো ত্যাগ করেছিল এবং এক সাধারণ সুতির শাড়ি পরে নিয়েছিল। ঘাটে বাজতে থাকা আরতির ধ্বনি তার আত্মাকে এক নতুন আর সত্যিকালের শান্তিতে ভরিয়ে দিল। সে অনুভব করল যে টাকা পয়সার লোভ এমনই এক নোনতা জল যা কখনো তৃষ্ণা মেটায় না, কেবল মানুষকে তিলে তিলে মেরে ফেলে। রমাকান্ত ভালোবেসে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চেহারায় এখন আর কোনো দুঃখ ছিল না, বরং এক গভীর শান্তি বিরাজ করছিল যে তার মেয়ে মোহের মায়াজাল থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে এসেছে। অনন্যা তার বাবার হাতে চুমু খেয়ে শপথ নিল যে সে আর কখনো এই পবিত্র সম্পর্ক ভাঙবে না। সে এক নতুন সূচনা করবে, যেখানে সাফল্যের অর্থ টাকা পয়সা নয়, বরং হাসি আর সততা হবে। বারাণসীর সেই সকালটা এক নতুন সূর্যের উদয় দেখল।